ডিভোর্সের 1 বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো। তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আবারও নতুন করে এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এতটা আঘাত করবে আমি কখনো ভাবতে পারিনি। রাত 3টার সময় পাঠানো এসএমএসটা ছিল, আমি তোমাকে ছেড়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তার 5 মিনিট পরে আবারও একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল, আমি আমার মায়ের কথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা, আমি আজ এই পৃথিবী থেকে চিরবিদায় নিব। তাই যাওয়ার আগে যে মানুষটার সাথে এত অন্যায় করেছি তার কাছে সবকিছু বলে গেলাম। আমি ঘুমের ঘরে চোখটা কোনো রকম মুছে তার এসএমএস গুলো পড়লাম। ঠিক ওই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। যে মানুষটা আমাকে ডিভোর্সের আগে বলেছিল, তুই যদি কখনো আমাকে কল বা এসএমএস করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আজ সেই মানুষটাই আমাকে এসএমএস করতেছে। তার সাথে আমার সুন্দর একটা সংসার ছিল, আমার 1 বছরের সংসারে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। পরনারী আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনেছি, আর আমার শাশুড়ি তখন তার ছেলের পক্ষেই কথা বলেছিল। এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় আমার স্বামী আমার পেট জুড়ে আঘাত করে, তখন 2 মাসের বাচ্চাটাও আমার নষ্ট হয়ে যায়। ব্যথায় 2-3 দিন ছটফট করার পর আমাকে হাসপাতালে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম এই সংসার আমার কোনোভাবেই আর করা হবে না। তারপর একটু সুস্থ হলেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি, কারণ তার এত মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছিলাম না। কিন্তু বাবার বাড়িতে আসার পরেও অনেকভাবে চেষ্টা করেছিলাম তাকে বোঝানোর, কিন্তু আমার স্বামী এত বেশি পরনারীতে আসক্ত ছিল, সে কোনোভাবেই আমাকে সহ্য করতে পারতো না। আমি অনেক কান্নাকাটি করেছি, অনেক হাতে পায়ে ধরেছি, কিন্তু কোনোভাবেই আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি। আমার শেষ পরিণতি হয়েছিল ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পর সে যে মেয়েটার সাথে পরকীয়া করত ওই মেয়েটার সাথেই সে বিয়ে করে। আমার স্বামী যখন ডিভোর্স লেটার পাঠায় তখন আমি ধরেই নিয়েছিলাম আমি সুন্দর না, তাকে আমি সুখ দিতে পারিনি, তাই সে আমাকে ডিভোর্স দিয়েছে, অন্য নারীতে আসক্ত হয়েছে। তাহলে সে এতদিন পরে কেন আমাকে মেসেজ দিল? মেসেজগুলো পড়ার পর সাথে সাথে আমি তার নাম্বারে কল দিলাম। একটানা কল হচ্ছিল কিন্তু কোনো রিসিভ করলো না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না। সাথে সাথে আমি আমার শাশুড়ির নাম্বারে কল দিলাম, এই মানুষটার জন্যই আজ আমার সংসারটা নেই। তবুও কল দিলাম, প্রথমবার কল ধরেনি, দ্বিতীয়বার কল দিতেই কর্কশ কণ্ঠটা আমি আবারও শুনতে পেলাম। কল ধরেই বলে উঠলো, তুমি কি মনে করে আবারও আমাকে ফোন দিয়েছো, কোন মতলবে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? সে উত্তরে বলল, কেন তুমি কি এখনো আমার ছেলের পিছু ছাড়োনি? আমার ছেলে ভালো আছে তার বউ নিয়ে। তারপর আমার শাশুড়ি আবারও আবল তাবল বকতে লাগলো, কেন ফোন দিয়েছো, কোন মতলবে ফোন দিয়েছো সেটা আগে বলো। আমি আমার শাশুড়িকে বললাম, এসব কথা আগে ছাড়েন, আপনার ছেলে কোথায় সেটা আগে বলেন। আমার শাশুড়ি উত্তরে বলল, আমার ছেলে রুমে ঘুমাচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি আপনি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগেই আপনি তার কাছে যান, আমি লাইনে আসি। কি মনে করে যেন আমার শাশুড়ি দৌড়ে তার ছেলের রুমের সামনে গেল। দরজা অনেকবার নক করলো কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। অনেকবার জোরে জোরে ডাকার পরেও কোনো সাড়া শব্দ নেই। তখন আমার শাশুড়ি কিছুটা ভয় পায়। তখন অনেক রাত, আমার শাশুড়ির চেঁচামেচিতে আমার শ্বশুর, ভাসুর এবং পাশের বাড়ির লোকজন চলে আসে। ফোনের ওপাশ থেকে দরজা ভাঙার শব্দ পাচ্ছিলাম আমি। মজবুত দরজা ভাঙতে অনেকটা সময় লেগে যায়। তারপর দরজা খুললেই জোরে একটা চিৎকার শুনতে পারি আমি। আমার শাশুড়ি জোরে চিৎকার দিয়ে বলে উঠলো, বাবারে তুই এটা কি করলি বাবা? তখন আমার আর বুঝতে বাকি রইল না, সে আর নেই। সারাটা রাত আমি ছটফট করেছি, অনেক কান্না করেছি, দম বন্ধ হয়ে যাচ্ছিল, কখন সকাল হবে।